আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। গল্পটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব 9। জানালা ভেদ করে আলো আমার মুখে পড়তেই ঘুমটা ভেঙে যায় আমার। আড়মোড়া ভেঙে ঘড়ির দিকে তাকাতেই দেখি সকাল 7টা। আমার পাশেই বেঘোরে ঘুমাচ্ছে মেহেরুন। সেদিকে এক পলক তাকিয়ে উঠে আয়নার সামনে দাঁড়ালাম আমি। ক্ষণিকের জন্য চমকে গেলাম, কেননা কাল রাতে কান্না করার ফলে চোখ মুখ ফুলে লাল হয়ে আছে আমার। দীর্ঘশ্বাস ফেলে আয়নার আরও একবার দেখে নিলাম নিজেকে। অতঃপর চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়েই ভাবলাম একবার বাগানে হেঁটে আসা দরকার। মনটা যদি ভালো হয় এতে। তাই চাদর ভালোভাবে গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। ড্রয়িং রুমে আম্মু, মেঝো ও ছোট চাচি এবং ফুপি ছিলেন। আমি তাদের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখনই মেঝো চাচি বলে উঠলেন, মিরু, তোর চোখ মুখ এত ফুলে আছে কেন? কেউ কিছু বলেছে? রাতে কেঁদেছিস? আমি অনেকটা ধীরে বললাম, না না, কেউ কিছু বলেনি। আসলে একটু ঠান্ডা লেগেছিল তো। আম্মু বললেন, এত সকালে কোথায় যাচ্ছিস? একটু বাগানে হাঁটতে যাচ্ছি আম্মু। যাওয়া লাগবে না, তোর না ঠান্ডা লেগেছে? রুমে গিয়ে লেপের নিচে শুয়ে থাক। কিন্তু আমি নাছোড়বান্দা, বাগানে হাঁটতে তো আমি যাবই। করুণ কণ্ঠে আম্মুকে বললাম, আমি এখন ঠিক আছে আম্মু। তাছাড়া এতক্ষণ তো শুয়েই ছিলাম। আমার কথায় সায় দিয়ে ফুপি বললেন, যাক না বাগানে, হাঁটলে ওর একটু ভালো লাগবে। তুই আবার বাধা দিচ্ছিস কেন? এই কথায় দমে গেলেন আম্মু। আমি যেতেই নিচ্ছিলাম, তখন মেজো চাচি বলে উঠলেন, মিরু, আমার একটা কাজ ছিল। রেয়ানও বাগানের দিকেই আছে, আমাকে বলেছিল ওকে একটু কফি করে দিতে। আমি ভুলেই গিয়েছিলাম। তুই একটু কফি বানিয়ে ওকে দিয়ে আসতে পারবি মা? কি বলবো বুঝতে পারছি না। ওনার সামনে যাওয়ার একটু ইচ্ছে নেই আমার, কিন্তু মেজো চাচিকে মানাও করতে পারছি না। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে আমার। পরপরই আম্মুর চোখ রাঙানো দেখে রাজি হয়ে গেলাম। প্রথমে রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে বেশ ইতস্ততভাবে বাগানের দিকে এগোতে লাগলাম। যতই এগোচ্ছি ততই এক ধরনের ভয় আশঙ্কা জেগে বসেছে আমার মাঝে। বারবারই তার বলা কালকের কথাগুলো মনে পড়ছে। কিভাবে ওসব কথা বলেছিলেন আমায়। লজ্জায় তার সামনে দাঁড়াবো কিভাবে আমি তো ভেবেছিলাম তার সামনেই যাব না। কিন্তু ভাগ্য বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে সামনে এগোতেই একটু দূরে রেয়ান ভাইকে দেখতে পেলাম। পুকুরের দিকে তাকিয়ে হাঁটু অবধি প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছেন উনি। উল্টো দিকে ফিরে আছেন, অর্থাৎ আমাকে দেখার কোনো চান্সই নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ধীর পায়ে এগোলাম তার দিকে। ওনার বরাবর পেছনে থাকা বেঞ্চে নিঃশব্দে কফির মগটা রেখে চলে যেতে নিব, তখনই ওনার ভারী কণ্ঠ, কফি কি জিন ভূতকে দিয়েছ? আমি চমকে গিয়ে ওনার দিকে তাকালাম। উনি তখনও উল্টো দিকে ফিরে, দৃষ্টিও পুকুরের বরাবর কেঁপে ওঠা পানির পানে। তাহলে উনি বুঝলেন কিভাবে আমি এসেছি? অবাক হলেও ওনার বলার প্রায় সাথে সাথেই বললাম, মানে? উনি গম্ভীর কণ্ঠেই বললেন, কফি কি আমার জন্য এনেছ? হ্যাঁ। তাহলে আমার হাতে না দিয়ে ওখানে রেখেছ কেন? এবার বুঝলাম আসল ঘটনা, কিন্তু আমার বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না তার হাতে কফির মগটা তুলে দেওয়ার জন্য।
পারলে ওনার গায়ে ঢেলে দেই, কিন্তু আমি নিরুপায়। পরে যদি এটার জন্য আবার আমাকে অপমান করেন। সেই ভয়ে ভদ্র মেয়ের মতো কফির মগটা হাতে দিয়ে ওনার থেকে অনেকটা দূরত্ব রেখে ওনার পাশে দাঁড়ালাম। কোনো কথা ছাড়া ওনার দিকে কফির মগ এগিয়ে দিতেই উনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে তাকিয়েই রইলেন কিছুক্ষণ। তার এমন তাকানোতে অস্বস্তি হচ্ছে আমার। আমি একটু কেশে উঠতেই উনি চোখ ফিরিয়ে নিলেন। হাত থেকে কফির মগটা নিয়ে সেখানে চুমুক দিয়ে চোখ বন্ধ করে ফেললেন। একটু পরেই শান্ত কণ্ঠে বললেন, কফি কে বানিয়েছে? সাথে সাথে বললাম, আমি। কেন? একদম বিষাদ। শান্ত ভঙ্গিতে তার বলা কথাটিতে আমি মোটেও শান্ত থাকতে পারলাম না। দুহাত উঠিয়ে ওনার গলা চেপে ধরতে গিয়েও আবার হাত নামিয়ে ফেললাম। রাগে ফুঁসছি আর ওনার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছি। অপেক্ষা করছি এই বুঝি উনি চোখ খুলবেন আর আমি তাকে কয়েকটা কথা শুনিয়ে দেব। কিন্তু না, উনি চোখ বন্ধ করে দিব্যি কফি খেয়েই যাচ্ছেন। এবার আর সহ্য হলো না আমার। ওনার সামনে থাকতেও এখন বিরক্ত লাগছে। ওনাকে বকতে বকতে দ্রুত সেখান থেকে বাড়ির দিকে যেতে লাগলাম। বিড়বিড় করে বলে উঠলাম, রাক্ষস কোথাকার। বিষাদ বলে, সেই তো দিব্যি খাচ্ছে। তাহলে বিষাদ হলো কিভাবে? আবদ্ধের ঘুম ভাঙতেই নিজের পাশে দিঘিকে না দেখতে পেয়ে ভ্রু কুঁচকে গেল তার। রাতেও তো তাকে লতার মতো পেঁচিয়ে ঘুমিয়েছিল মেয়েটা। এখন কোথায় গেল? তাছাড়া ওয়াশরুমের দরজাও খোলা। উঠে দাঁড়িয়ে রুমের চারপাশে আরো ভালোভাবে তাকালো আবদ্ধ। বারান্দার দিকে চোখ যেতেই শাড়ি পরিহিত কোনো নারীর ছায়া দেখতে পেল সে। বুঝতে বাকি রইল না দিঘি বারান্দায় দাঁড়িয়ে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে আলমারি থেকে প্যান্ট আর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল আবদ্ধ। 5-10 মিনিট পর আবদ্ধ ঘাড়ে তোয়ালে রেখে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। আবদ্ধের পরনে শুধু একটা হাফ প্যান্ট। দিঘি বিছানায় বসে বসে আবদ্ধেরই অপেক্ষা করছিল। আবদ্ধকে উদম সরিয়ে দেখে হা হয়ে তাকিয়ে রইল দিঘি। পলকই ফেলছিল না যেন সে। এতে প্রচুর বিরক্ত হলো আবদ্ধ। অনেকটা ধমক দিয়ে বলে উঠল, নির্লজ্জ মেয়ে, হা করে কি দেখছো? চোখ নিচে নামাও, যাও এখান থেকে। দিঘি ভ্রু কুচকালো, মুখ বাঁকিয়ে বলল, আমি কেন যাব? এটা আমারও রুম, ভুলে গেছেন? থাকো তুমি, কিন্তু আমার দিকে তাকাবে না। কেন? আমার বর, আমি তাকাবো না কেন? আবদ্ধ দিঘির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, প্লিজ দিঘি, আমার অস্বস্তি লাগে তোমার তাকানোতে। দিঘি আবদ্ধের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে তো আরো বেশি করে তাকাবো। দিঘি চেঁচিয়ে উঠল আবদ্ধের ভয়ে। আবদ্ধ ভয়ে কেঁপে উঠল দিঘি। পরক্ষণেই লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করল। আবদ্ধের সামনে ভয় পেলে চলবে না। এই নিরামিষকে আমিষ বানাতে হলে একটু তো নির্লজ্জ হতেই হয় তার। এই ভেবে মুখ বাঁকিয়ে বলল দিঘি, আপনার বলার স্টাইল আমার পছন্দ হয়নি। সুন্দর করে আমার নাম ডাকেন। আবদ্ধ ভ্রুকুচকে বলল, মানে এরকম চেঁচিয়ে দিঘি না বলে সুন্দর করে নরম গলায় ডাকুন, দিঘু। তারপর বলুন, দিঘু, আমি তোমাকে ভালোবাসি। উফ, ভাবতেই তো আমার নাচতে ইচ্ছে করছে। প্লিজ বলুন না। আবদ্ধ চোখ ছোট ছোট করে তাকিয়ে দিঘি সম্পূর্ণ কথা মন দিয়ে শুনল। কথা শেষ হতেই চুল মুছতে মুছতে বারান্দায় যাওয়ার পথে বলে উঠল, ডিসগাস্টিং। গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা। পর্ব 10। মিস, চুলে কি শ্যাম্পু ইউজ করো? গ্রানটা সুন্দর। হঠাৎ এমন কথা শুনে চমকে গিয়ে পাশে তাকালাম আমি। আমার থেকে একটু দূরত্বে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছেন রিয়ান। মুচকি হেসে তাকিয়ে আছেন আমারই দিকে। তার চাহনি দেখে আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেললাম। বুঝতে পারছি না আজ তার এত ভালো ব্যবহার কেন।
সদা তো গম্ভীর মুখে অপমান করে আমায়, সকালেও করেছেন, এখন এত মিষ্টি মিষ্টি কথা। ঠোঁটে হাসিও লেগে আছে দেখছি। ব্যাপারটা সুবিধার লাগছে না আমার। আস্তে আস্তে চলে যাওয়ার প্ল্যান করছি। তখনই উনি শান্ত কণ্ঠে বললেন, আমার উত্তরটা মিস? আমি কিছুক্ষণ চুপ রইলাম। ওনার এই ভালো ব্যবহার অত্যাধিক সন্দেহজনক, তাই ভ্রু কুঁচকে তাকিয়ে আছি ওনার দিকে। বুঝতে চেষ্টা করছি ওনাকে। আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ওনার ডান ভ্রু উঁচিয়ে বলে উঠলেন, উত্তর না দিয়ে তাকিয়ে আছো কেন? আমাকে কি বেশি সুন্দর লাগছে মিস? ওনার এই বিখ্যাত ডায়লগটা শুনতে শুনতে এখন বেশ বিরক্ত আমি। যদিও সবসময়ের মতোই অনেকটা লজ্জা পেয়েছি। নিজেকে স্বাভাবিক করে চোখ ফিরিয়ে বললাম, আপনি জেনে কি করবেন? ঘ্রাণটা সুন্দর তাই। নাম ডাভ। উনি মুখ বাঁকিয়ে হাসলেন, পরপরই এক কদম এগিয়ে এলেন আমার দিকে। আমি চোখ বড় বড় করে আরও 2 কদম পিছলাম। উনি বাঁকা হেসে ঝুঁকে দাঁড়ালেন, কণ্ঠে দুষ্টুমি এনে বললেন, তুমি আমাকে ভয় পাও মিস? আমি অবাক হয়ে বললাম, মানে তুমি আমাকে ভয় পাও? না হলে পিছালে কেন? আমি তোতলিয়ে বললাম, আমি কেন ভয় পাই না আপনাকে? আপনার মনের ভুল। উনি আমার দিকে আরেকটু ঝুঁকে বললেন, ও রিয়েলি? তাহলে তোতলাচ্ছ কেন? আবার সাপের মতো মোচড়া মুচড়িও করছো। তুমি কি সাপ? মরুভূমি সাপ? বলেই পর মুহূর্তে এক লাফে রেলিংয়ের উপর বসে পড়লেন উনি। ঘটনাটা এত দ্রুত হয়েছে যে কিছু বুঝে ওঠার ঘটনাটা এত দ্রুত হয়েছে যে কিছু বুঝে উঠতে পারিনি। বিষয় নিয়ে তাকিয়ে আছি শুধু। উনি এবারও হেসে বললেন, এভাবে তাকাবে না মিস, তোমাকে বড্ড নির্লজ্জ লাগছে। চোখ বড় বড় হয়ে গেল আমার। আমাকে আমাকে নির্লজ্জ লাগছে? আমি নির্লজ্জ? আমি নির্লজ্জ হলে উনি কি? প্রচণ্ড রাগ নিয়ে দাঁতে দাঁত চেপে বললাম, আপনি নির্লজ্জ, অসভ্য, পাষাণ, নির্দয়, অভদ্র। উনি ভ্রু কুঁচকে বললেন, তাই নাকি? তা এগুলো যে বললে তার একটা পয়েন্টে তো এখনো করে দেখিয়ে দেওয়াই উচিত। তুমি কি বলো? অসভ্যতা কি করব মিস? রাগ যেন আরও বেড়ে গেল আমার। বিড়বিড় করে বললাম, আসলে একটা অসভ্য, অভদ্র। উনি হয়তো শুনতে পেলেন কথাটা, তবে এ নিয়ে কিছু বললেন না, হাসলেন মাত্র। একটু চুপ থেকে বললেন, ঘুম কাতুরে মিস, যাও তো আমার জন্য কফি বানিয়ে আনো। আমি চোখ পাকিয়ে তাকালাম ওনার দিকে। সকালেও তো ওনার কাছে আমার বানানো কফি বিস্বাদ লেগেছিল, এখন আবার চাচ্ছেন কেন? বেশ খোঁচা দেওয়ার ভঙ্গিতে বললাম, আমার কফি তো বিস্বাদ হয়, আপনি আমার কফি খাবেন কিভাবে? উনি চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস টেনে বললেন, আমার বিষাদময় জিনিস বেশি পছন্দ। তার কথাটা শুনেও যেন শুনলাম না, একইভাবে দাঁড়িয়ে রইলাম। উনিও কিছুক্ষণ চুপ রইলেন, পরপরই গম্ভীর কণ্ঠে বললেন, জাস্ট ডু হোয়াট আই এম সেইং মিস, আদারওয়াইজ আই উইল ইট ইউ। আরেক দফা চোখ দুটো বড় বড় হয়ে গেল আমার। উনি এগুলো কি বলছেন? আমাকে খেয়ে ফেলবেন? কিভাবে? মানুষকে মানুষ খায় নাকি? ভাবতেই ওনার দিকে তাকালাম। উনি কেমন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন চোখ দিয়েই শেষ করে ফেলবেন আমায়। আমিও কম কিসে উনাকে ওনার কথায় ফাঁসানোর জন্য বললাম, মানুষকে মানুষ কিভাবে খায় রিয়ান ভাই? উনি রাগলেন না, বরং শান্ত স্বরে বললেন, যেভাবে একটা মানুষকে অন্য মানুষ পিটিয়ে একটা নদীতে ফেলে দেওয়া যায়। তবে আমার ক্ষেত্রে অন্যটা হবে।
আমি শুধু অন্য একজন মানুষকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেব। মনে মনে শুকনো ঢোক গিললাম আমি। এত এত বড় সাংঘাতিক ছেলে যদি সত্যি সত্যি ছাদ থেকে ফেলে দেয়, দিতেও পারে, ওনার দ্বারা বিশ্বাস নেই। মনে মনে শুকনো ঢোক গিললাম। কথা না বাড়িয়ে চলে গেলাম কফি বানাতে। কফি বানানোর শেষে ছাদে এসে একদম তার পিছন বরাবর দাঁড়ালাম। পরপরই ওনার একটু পাশে কফির মগটা রেখে যেই না যেতে নিব, তখনই ওনার ভারী কণ্ঠ, ডোন্ট ইউ ডিয়ার, ছাদ থেকে যাওয়ার চিন্তাও করবে না, আমার পাশে দাঁড়াও, সঙ্গ দাও আমায়। ছাদ থেকে ফেলে দেওয়ার বিষয়টা এখনও মাথায় ছিল আমার মধ্যে, তাই কথা না বাড়িয়ে ওনার পাশে দাঁড়ালাম। উনিও কিছু বলছেন না, আমিও বলছি না। সূর্যের অস্ত যাওয়ার আগ মুহূর্ত একটি। অস্ত যাওয়ার সূর্যের দিকে এক মনে তাকিয়ে আছেন উনি। একটু পর পর কফির মগে চুমুক দিচ্ছেন। আমি তাকিয়ে আছি ওনার দিকে। সূর্যের কিরণ সরাসরি মুখে পড়ছে ওনার। জ্বলজ্বল করছে ওনার সারা মুখ। ডান ভ্রুটা অনেকটা উঠানো, চোখ ছোট ছোট করে রেখেছেন, চোখের কোণের তিলটাও স্পষ্ট, ঠোঁটে বাঁকা হাসিটাও লেগে আছে তার। সব মিলিয়ে দারুণ একটা মুহূর্ত। রাতে সবাই সোফায় বসে বসে আড্ডা দিচ্ছি। সাথে আবদ্ধ দিঘি, সবুজ ভাইয়া আর রেয়ানও আছে। রেয়ান মূলত আমাদের সাথে নন, উনি ওনার ফোনের সঙ্গে আড্ডা দিচ্ছেন। সেই কখন থেকে ফোনেই কি যেন করছেন উনি। আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়াল আছে কি? আবদ্ধ এক বিরক্ত নিয়ে চেয়ে আছে নিচের দিকে। দিঘি হাতের কনুই দিয়ে তার পেটে খোঁচাতেই বারবার রেগে তাকাচ্ছে দিঘির দিকে। এদিকে মেঝো চাচ্চু হঠাৎ করে বলে ওঠেন, এতদিন পর যেহেতু আমরা একসাথে হয়েছি, আমি ভাবছি সবাই মিলে এখানের কোথাও ঘুরতে যাব। আর তা গালই, কারো কি দ্বিমত আছে এখানে? সবাই খুশিতে উল্লাসিত হয়ে উঠলাম। এর অর্থ কারো আপত্তি নেই। ইয়াসিন ভাইয়া তো পারলে নেচে দেখান। মেঝো চাচ্চু এমন কথা বলার পরপরই আমার কানে ফিসফিসিয়ে বলছেন, বুঝলি মিরু, ঘুরতে গিয়ে দেখিস কোথাও কোনো সুন্দরী মেয়ে পাস কিনা, একটু সেটিং করতাম আর কি। মেহরুনকেও বলে দিস, তোরা হেল্প করবি আমায়। এবার একটা মেয়ে পটিয়েই ফেলবো, বুঝলি? আমি মুখ বাঁকিয়ে বললাম, জীবনেও না। ইয়াসিন ভাইয়ের মন খারাপ হয়ে গেল, তবে তা ক্ষণিকের জন্য। পরপরই উনি হাসি মুখে চলে গেলেন সবুজ ভাইয়ের কাছে। মূলত সবুজ ভাইয়ের মাথা খাবেন এখন। বেচারা ইয়াসিন ভাইয়ের জন্য মাঝে মাঝে মায়াও কাজ করে। এত কিছু করেও উনি একটা গার্লফ্রেন্ড জুটাতে পারছেন না কপালে। ইস, কি দুঃখের ব্যাপার। এদিকে দিঘি আবদ্ধকে বিরক্ত করতে ব্যস্ত। ঘুরতে যাওয়ার কথা উঠার পর থেকে তো আরও বেশি। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে আবদ্ধ মেজো চাচিকে বলে চলে যায় রুমে। পিছন পিছন দিঘিও যায়। আর রেয়ান ভাইয়ের কথা তো না বললেই নয়। সেই প্রথম থেকে উনি ওনার ফোন নিয়েই ব্যস্ত। ঘুরতে যাওয়ার কথা হয়তো শুনেনও নি উনি। মাঝে মাঝে বড্ড মন চায় ওনার ফোনটা আফগানিস্তানে ফেলে আসি, ময়লা আবর্জনা একটা। চলবে।